আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে আমাদের নতুন একটা অধ্যায় শুরু করব, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আমাদের 5 নাম্বার অধ্যায়, কাজ, শক্তি ও ক্ষমতা। এখানে আমরা 3টা জিনিস পাবো। একটা হচ্ছে কাজ, এই কাজ নিয়ে আমাদের অনেকগুলো ক্লাস যাবে। দেন হচ্ছে আমরা শক্তি পাবো, এরপর আমরা ক্ষমতা পাবো। এই 3টা টার্মই হচ্ছে আমাদের এই পুরো অধ্যায়টা। এবং এটা করতে গেলে আমার দেখা যায় যখন আমরা শক্তি ক্ষমতাতে যাব তখন আমাকে আরও স্পেশাল কিছু আমাদের কনসেপ্ট পড়তে হবে সৃজনশীলের জন্য, যেগুলো সরাসরি তুমি বইতে পাবা না, কিন্তু সৃজনশীলে আমাদের লাগবে, আমরা পড়াবো। তো আমাদের শুরুতে তোমরা যারা জয়েন করছো তারা একটু কাইন্ডলি আমাকে জানাও আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো। আমি আবারও বলতেছি, তোমরা যারা জয়েন করছো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা আমাকে কনফার্ম করো, এবং যারা আমাদের রেগুলার ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দাও। ওকে, আমাদের আশা করতেছি আমরা সব কিছু ক্লিয়ার আছে। হাবিব বাসার এক্সট্রা যে সাউন্ড হচ্ছে সেটাতে আশা করি খুব একটা প্রবলেম হওয়ার কথা না। সেটা হচ্ছে ফ্যান চলতেছে, তো কারণ গরমের দিন তো চলে আসছে, অ্যান্ড ফ্যান চালানো ছাড়া ক্লাস নেওয়া যায় না, ফ্যানের সাউন্ডটা হালকা। বাট কথা হচ্ছে আশা করি তোমরা বলো যে ওইটার জন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদি প্রবলেম হয় সেটা আমি অফ করে দিতে পারি, সমস্যা নেই। তো আমাকে বলো সাউন্ডটা ক্লিয়ার কিনা। আমি যে বলতেছি আমার সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। যদি সাউন্ড ক্লিয়ারলি শোনা যায় দেন এভরিথিং ওকে। সাউন্ড ক্লিয়ার কিনা বলো, সাউন্ড ক্লিয়ার কিনা বলো। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তো প্রথমত আমি বলে রাখি আমরা এই অধ্যায়ের শুরুতে আমরা প্রথমত শুধুমাত্র কাজ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের কাজ। এই যে কাজ, এই কাজ নিয়ে তোমরা 9-10 থেকে পড়ে আসছো, 9-10 থেকে তোমরা পড়ে আসছো। জাস্ট আমাদের কথা হচ্ছে 9-10-এ তোমরা যেটা পড়ছো তার সাথে আমরা প্লাস এক্সট্রা করে যেটা লাগাবো, এক্সট্রা ভেক্টর অ্যান্ড ক্যালকুলাস। এবারে 9-10-এ তুমি যেটা পড়ছো সেটাই, বাট কথা হচ্ছে এখন আমরা যে কাজগুলো করব, কাজগুলো করার সময় আমরা ভেক্টরের কনসেপ্ট এখানে নিয়ে আসব, ক্যালকুলাসের কনসেপ্ট নিয়ে আসব। এগুলো তোমরা 9-10-এ জানতা না, যার কারণে তোমাকে ইজিলি পড়ানো হইতো। এবং 9-10-এ তুমি যেই সূত্রগুলো জানতা মুখস্থ টাইপসের, সেই সূত্রগুলো আমরা এখানে ক্যালকুলাস দিয়ে প্রমাণ করতে হবে। ওই সূত্রগুলো আমাদের লাগে, ওই কারণে এই অধ্যায়টা আমাদের করতে হলে অবশ্যই আমাদের ক্যালকুলাসের প্রাথমিক আইডিয়াটা আমাদের জানা লাগে। কিভাবে যোগজীকরণ করতে হয়, কিভাবে অন্তরীকরণ করতে হয়। অন্তরীকরণটা খুব একটা না লাগলেও যোগজীকরণটা আমাদের লাগে, মোটামুটি ভালোই লাগে। আর সেটা আমরা আমাদের পড়ানোর সময় আমরা গতিবিদ্যায় যখন পড়াইছিলাম, গতিবিদ্যা অলরেডি যোগজীকরণের ম্যাথগুলো কীভাবে করতে হয় সেটা আমি বলছি যে আমাদের এখানে যা যা লাগবে আর কি। সো আমরা শুরু করে দিই, আমাদের ক্লাস শুরু করে দিই। তাহলে আমরা সামনের দিকে আগাই। তাহলে আমাদের আজকের মেন আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাজ। এই কাজ নিয়ে আমরা আলোচনা করব। তো কাজ নিয়ে আলোচনা করার পূর্বে আমরা একটা কথা বলে রাখি, যেমন ফর এক্সাম্পল আমাদের সাধারণত আমাদের বেসিক সেন্স আমাদেরকে যেটা বলে, ভাই আমি কোনো একটা কিছু করতেছি, আমার খুবই কষ্ট হচ্ছে। এই যে আমার কষ্ট হচ্ছে, এই কষ্টটাকে আমরা সবাই কাজ বলি। মাথার উপরে 50 কেজির একটা আটার বস্তা নিয়ে 1 ঘন্টা দাঁড়াই থাকলে বোঝা যায় কষ্ট কী জিনিস, কিন্তু এখানে আমরা কাজকে করে ফেলতেছি ফিনিশ, আসলে এখানে কোনো কাজই হয় নাই।
তুমি যেখানে জন্মগ্রহণ করলা, যদি আজীবন বেঁচে থাকার পর পুরো পৃথিবী ঘুরে ফিরে যদি তুমি আবার যেখানে জন্মগ্রহণ করছো সেখানে মৃত্যুবরণ করো, দ্যাট মিনস তুমি আজীবন, তোমার জীবনটা ব্যর্থ, তুমি আজীবন কোনো কাজ করো নাই। বিজ্ঞান বলে আমাদের কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, ওই বল প্রয়োগের কারণে বস্তুর যদি স্মরণ হয়, বল প্রয়োগের কারণে বস্তুর যদি স্মরণ হয়, তখন আমরা কাজ বলবো, অন্য ক্ষেত্রে বলবো কোনো কাজ হয়নি। যেমন আমি একেবারে এই দেওয়ালটাকে মানে উরুস্তুর লেভেলে ধাক্কা দিতে 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 আমরা মাথার গায়ে পায়ে ফেলে দিলাম, কিন্তু আমার এখানে কোনো কাজ হবে না। আমাদের এখানে কেন কাজ হবে না? তুমি যতই কাজ করো না কেন, লিটারেলি তোমার শক্তি ব্যয় হয়েছে, কিন্তু এখানে আমার কোনো স্মরণ হয় নাই। যেখানে স্মরণ নেই সেখানে কোনো কাজ নাই। তাহলে আমরা বলতে পারি পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ হয়, বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ হয়, তখন আমাদের কাজ হয়। তাহলে আমাদের ধরে নিলাম বল প্রয়োগের ফলে বস্তুর স্মরণ হলো, আমি ধরে নিলাম বল প্রয়োগের ফলে বস্তুর স্মরণ হলো। এখন বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ হয়, তাহলে কাজ কিভাবে বের করব? তো আমরা সেই জিনিসটা দেখি। তাহলে আমাদের মেইন আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভাইয়া কাজ, ওয়ার্ক, যাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা সিম্পলি বলতে পারি আমাদের এখানে ভাইয়া কোনো একটা বস্তু আছে, এই যে আমাদের এখানে কোনো একটা বস্তু আছে, এই যে বস্তুটা, এই বস্তুর উপর আমি এই দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার কারণে এই বস্তুটা এখান থেকে সরতে এখানে এসে পৌঁছাইলো। তাহলে যেই বস্তুটা আমার এখানে ছিল সেই বস্তুটা বর্তমানে আমাদের এখানে আছে। তাহলে আমরা বলতে পারি আমি বস্তুর উপর বল প্রয়োগ করলাম, এই বলের কারণে বস্তুর স্মরণ হলো, এই যে বস্তুর অবস্থানের পরিবর্তন হলো। তাহলে আমরা যদি বলি ভাইয়া কতটুকু পরিবর্তন হলো, আমরা এখান থেকে বলতে পারি ভাই এতটুকু থেকে এতটুকু। এটাকে আমি মনে করো নাম দিলাম হচ্ছে এস, মনে করো এক্স নাম দিলাম। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি ভাইয়া, কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম এবং ওই বল প্রয়োগের কারণে বস্তুর যদি আমার এক্স পরিমাণ স্মরণ হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি কৃত কাজ ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে বল ইন্টু স্মরণ। কিন্তু আসলে প্রকৃতপক্ষে কাজ সমান কি বল ইন্টু স্মরণ? না ভাইয়া, কাজ আসলে বল ইন্টু স্মরণ না। কাজের পারফেক্ট ডেফিনিশন আজকে থেকে জেনে নাও। সেটা হচ্ছে কি ভাইয়া, পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ সমান হচ্ছে বল ইন্টু বলের দিকে স্মরণ, অন্যদিকে স্মরণ না। আবারও বলতেছি, পদার্থবিজ্ঞানের ভাষায় কৃত কাজ মানে হচ্ছে বল ইন্টু বলের দিকে স্মরণ। তাহলে আমরা বলতে পারি কোন একটা বস্তুর উপর যেই পরিমাণ বল প্রয়োগ করলাম, সেই বলকে ওই বলের দিকে কি পরিমাণ স্মরণ হলো সেই স্মরণ দ্বারা গুণ করলে কৃত কাজের মান পেয়ে যাব। এটা কি আমার ভুল? না, এটা ভুল না। কেন ভুল না ভাইয়া? কারণ হচ্ছে ভাইয়া আমাদের এখানে আমি বলতেছি এটাই হচ্ছে আমাদের বল। এখন একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের স্মরণ। এখন তুমি এখানে যে স্মরণটা নিছো একটু খেয়াল করে দেখো তো, স্মরণটা কোন দিকে? আমরা জানি স্মরণ একটা ভেক্টর রাশি, তাহলে স্মরণের একটা দিক আছে। স্মরণের দিক কোন দিকে? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। সে যাত্রা আরম্ভ করছিল এখান থেকে, যাত্রা শেষ করলো এখানে। তাহলে এখান থেকে যদি আমরা বলি এখান থেকে এই দিকে, এটাই হচ্ছে আমাদের স্মরণের দিক। তাহলে বলের দিক কোন দিকে? বলও তো একটা ভেক্টর রাশি ভাইয়া, বলের দিকও এই দিকে। তাহলে আমরা এখানে দেখতেছি বল ও স্মরণ একই দিকে। এই চিত্রে আমরা দেখতেছি বল ও স্মরণ একই দিকে, বল ও স্মরণ একই দিকে। যখন আমার বল ও স্মরণ একই দিকে, আমার ডেফিনিশন কি বলে ভাইয়া? বল নিলাম বল ইনটু দিলাম বলের দিকে স্মরণ। তাহলে এখানে তো বল যেদিকে স্মরণ ওই দিকে, তাহলে বলের দিকে স্মরণ কত? এক্স। তাহলে আমরা এখান থেকে সিম্পলি বলে দিতে পারি ভাই ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ এক্স। এখানে কোনো ভুল নাই। এখন আসো ভাইয়া আমরা অন্যভাবে চিন্তা করে দেখি। সেটা হচ্ছে কি
ওকে, এবার আমি তোমাকে একটু অন্যভাবে বলি। ভাইয়া একটু খেয়াল করে দেখো তো, এই যে মনে করো ঠিক সেম এখানে আমাদের একটা বস্তু আছে, এই বস্তুর উপর আবার আগের মতো করে আমি মনে করো এই দিকে F পরিমাণ বল প্রয়োগ করলাম, কিন্তু আমি এই দিকে F পরিমাণ বল প্রয়োগ করলেও বস্তুটা এইদিকে যায় না। বস্তুটা মনে করো আমি বল প্রয়োগ করলাম এদিকে, বস্তুটা আমার চলে গেল এইদিকে। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, বস্তুটা আমি ধরে নিলাম ভাই আমাদের এখান থেকে সে কতটুকু গেল, এই পয়েন্ট পর্যন্ত গেল। তাহলে আমরা বলতে পারি এবার বস্তুর সরণ কত, সিম্পলি ভাইয়া এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে বস্তুর সরণ, এটা হচ্ছে কি সরণ। নাম দিলাম, সরণের নাম দিলাম x, তাহলে একটু খেয়াল করে দেখো, বল পেয়ে গেলাম F পরিমাণ বল প্রয়োগ করার কারণে যেদিকে বল প্রয়োগ করলাম বস্তু সেদিকে গেল না, বস্তু এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টের দিকে গেল। তাহলে সরণের দিক কোন দিকে, ভাই সরণের দিক এদিকে। বলের দিক কোন দিকে, বলের দিক এদিকে। মধ্যবর্তী কোণ কত, থিটা। কিন্তু তোমাকে এখন তুমি বলতে পারবা না ভাই, এখন যদি তুমি বলো কৃতকাজ W হচ্ছে Fx, তোমার আনসারটা ভুল। কেন? কারণ তুমি যে বলতেছো ভাইয়া F ইন্টু x, এই F এবং সরণ একই দিকে না, F এবং x একই দিকে না, F এবং x একই দিকে না, বারবার বলতেছি। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাইয়া একই দিকে না, তাহলে আমাদের এই যে বল, আমার সরণটা নিতে হবে বলের দিকে, সরণটা নিতে হবে কার দিকে, বলের দিকে। এবার আমরা একটু খেয়াল করে দেখি তো, মনে করো আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, ভাইয়া তুমি মনে করো এটা হচ্ছে A, এটা হচ্ছে B, কোন একটা বস্তু B এর দিকে যাচ্ছে, সে প্রথমে এখানে গেল, এরপর এখানে গেল, এরপর এখানে গেল, এরপর এখানে গেল। আচ্ছা সিম্পল তুমি চিন্তা করো তো, মনে করো এটা একটা এরকম বাঁকা রাস্তা, তো আমাদের একটা বস্তু আমাদের এই রাস্তা বরাবর এদিকে যাচ্ছে, আমি চাচ্ছি এই বরাবর কি পরিমাণ যাচ্ছে। তাহলে আমি একটা কথা বলতে পারি না ভাইয়া, এখান থেকে একটা লম্ব টানি, এখান থেকে একটা লম্ব টানি, এখান থেকে একটা লম্ব টানি, এখান থেকে একটা লম্ব টানি। সাপোজ এই পয়েন্টটার নাম হচ্ছে V1, এই পয়েন্টটার নাম হচ্ছে V2, এই পয়েন্টটার নাম হচ্ছে V3 অ্যান্ড দিস ইজ আওয়ার V4। একইভাবে এই পয়েন্টটাকে নাম দিলাম A1, এই পয়েন্টটাকে নাম দিলাম A2, এই পয়েন্টটাকে নাম দিলাম A3, এই পয়েন্টটাকে নাম দিলাম A4। তাহলে আমরা সিম্পল বলতে পারি ভাইয়া, দেখেন আমার বস্তুটা এদিকে যাচ্ছে মানে কিন্তু সে ডান দিকে সরতেছে কি পরিমাণ। ভাইয়া আমরা একটা কথা বলতে পারি, বি এর দিকে OB পরিমাণ সরা, OB1 পরিমাণ সরা যে কথা, এর দিকে OA1 পরিমাণ সরণ সেম কথা না? অর্থাৎ বস্তু যতই উপরের দিকে যাচ্ছে ততই আমি বলতেছি ডান দিকে যাচ্ছে। তাহলে সে যখন B1-এ, আমি বলতেছি এতটুকু সরণ হলো, এই দিকে সরণ কত, OA1, এই দিকে সরণ OB2, এই দিকে সরণ কত, OA2, এই দিকে সরণ OB3, এই দিকে সরণ কত, OA3, এই দিকে সরণ OB4, এই দিকে সরণ আমাদের OA4। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা? তাহলে বস্তুর সরণ কিন্তু B বরাবর, সরণ কিন্তু B বরাবর, আমার বস্তুর সরণটা B এর দিকে। তাহলে আমরা এখান থেকে সিম্পল যদি আমি একটা বক্স করি, আমি একটা বক্স করে তোমাকে দেখাই, এরকম দিলাম B এর দিকে সরণ, B এর দিকে সরণ, আর এদিকে দিলাম A এর দিকে সরণ, A এর দিকে সরণ। এখন B এর দিকে সরণ কত কত, প্রথমে O থেকে B1-এ গেল, এর মানে OB1, এরপর O থেকে B2-তে গেল OB2, আরেকটা হচ্ছে OB3, আরেকটা হচ্ছে OB4। এখন যদি আমি বলি A এর দিকে, ভাইয়া সিম্পল, OB1 মানে হচ্ছে সে A এর দিকে OA1 পর্যন্ত গেল, তাহলে আমাদের এখানে যাওয়া মানে হচ্ছে ডান দিকে এতটুকু যাওয়া। তাহলে আমরা বলতে পারি তার A এর দিকে সরণ হলো OA1 পরিমাণ। সে যখন B2-তে গেল, ডান দিকে এতটুকু গেল, তাহলে এই দিকে সরণ হচ্ছে OA2 পরিমাণ। ও যখন আমাদের এদিকে গেল এতটুকু, ডান দিকে সরণ হচ্ছে OA3 পরিমাণ, আমাদের একইভাবে হচ্ছে OA4 পরিমাণ।
এখন তাহলে সিম্পল আমরা এখান থেকেও বলতে পারি ভাইয়া বস্তুর বল প্রয়োগ করলাম এইদিকে, স্মরণ হলো এইদিকে, কিন্তু ওই দিকের স্মরণটা আমি কাউন্ট করব না। আমার কথা হচ্ছে ভাই তোমাকে আমি বল প্রয়োগ করছি, তুমি সরে গেছো, তুমি যেদিকে সরছো এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা, তুমি সরবা তোমার ইচ্ছা। বাট আমাদের ফিজিক্স বলে তুমি আমার আন্ডারে আসো, আমার কথা মতো কাজ না করলে যাও গা। অর্থাৎ আমি বল প্রয়োগ করছি, ওই বলের দিকে যদি তোমার কিছু না থাকে আমার কিছু করার নাই। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, তুমি যেদিকে ইচ্ছে দৌড়াও, কিন্তু আমি কাউন্ট করব বলের দিকে। তাহলে দেখো বলের দিকে স্মরণ, তাহলে আমরা সিম্পলি বলতে পারি এবার ভাই আমাদের এই যে এটা যদি আমরা এরকম বর্ধিত করি, এফ এর মান যে কোনো কিছু হইতে পারে, তাহলে আমরা এফ এর মান দিলাম হচ্ছে আমাদের এফ, স্মরণ কতটুকু এক্স পরিমাণ, কোনটা থিটা, কিন্তু সেটাকে আমি কাউন্ট করব না। আমি কাউন্ট করব এখান থেকে বলের উপর একটা লম্ব টানবো, লম্ব টানলে আমরা বলতে পারবো এই যে এখান থেকে এতটুকু আমাদের স্মরণ হলো। এখন যদি তুমি ক্যালকুলেশন করো, এটা যদি এক্স হয়, এর একটা সমকোণী ত্রিভুজ, তুমি বলতে পারবা ভাইয়া আমাদের এটাকে আমরা সিম্পলি বলতে পারবো হচ্ছে এক্স কস থিটা। বুঝছো তো? সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার? কস। তাহলে এটা এক্স হইলে এটা হচ্ছে এক্স কস থিটা। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এটা হচ্ছে স্মরণ, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে বলের দিকে স্মরণ, এটাকে আমরা বলতেছি হচ্ছে বলের দিকে স্মরণ। অতএব আমরা বলতে পারতেছি কৃত কাজ ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ ইন্টু বলের দিকে স্মরণ কত? এক্স কস থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম ডব্লিউ ইকুয়াল টু এফ এক্স কস থিটা। বলো আমরা এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা বলো। যদি 9-10 থেকে তোমরা এটা জানো, তাও যদি কারো কোনো কনফিউশন থাকে, সেই কনফিউশনটা দূর করার জন্য আমি বলে দিচ্ছি, মানে একটু তাড়াতাড়ি বললাম। বলো আমরা এতটুকু বুঝছি কিনা? ম্যাক্সিমামই কিন্তু এগুলো জানো, জানলেও আমরা একটু জাস্ট গোড়া থেকে যাচ্ছি, যাতে করে আমাদের কোনো মিসকনসেপশন থাকলে সেটা ক্লিয়ার হয়ে যায়। কারণ আসলে সত্যি কথা বলতে কি জানো, আমি এই যাবৎকালে যত স্টুডেন্ট ফেস করছি, মানে এগুলো তো হচ্ছে মনে করো আমাদের জেনারেলি হচ্ছে খুবই সহজ কনসেপ্ট। 9-10-এ তোমরা জেনারেল বেসিক, তো কেউ যদি এগুলো নাও পারে, সে আর লজ্জায় মুখ খুলে সামনে বলতে পারে না। কেন ভাই? দুনিয়ার সবাই পারে, খালি আমি পারি না। কোনো সমস্যা নেই, ওই কারণে আমি একটু বলে যাই, সমস্যা নেই। তাহলে তোমারও লজ্জা পাওয়ার দরকার নেই, আমিও বলে যাই। ওকে, তাহলে আমরা অলরেডি বুঝে গেছি একটা জিনিস, ডব্লিউ ইকুয়াল টু এফ এক্স কস থিটা কেন আমরা লিখলাম সেটা আমরা অলরেডি বুঝে গেছি। তাহলে আসো এবার আমি সূত্রটাকে আবার ইমপ্লিমেন্ট করি। তাহলে এবার আসো, এবার আমরা সুন্দর করে এখানে লিখি। এবার আমরা সুন্দর করে এখানে লিখব, একটু খেয়াল করো। প্রথমত আমি তোমাকে বলে দিলাম ভাইয়া, এখানে আপনি দেখেন কোন একটা বস্তু, ভালো করে খেয়াল করবা, এই পয়েন্ট থেকে এই দিকে হচ্ছে আমরা বল প্রয়োগ করলাম। ওকে, আর আমাদের বস্তুটার স্মরণ হলো এই দিকে এতটুকু, নাম দিলাম হচ্ছে এস, আর এই কোণটাকে নাম দিলাম হচ্ছে থিটা। তাহলে যেহেতু এই দিকে বল প্রয়োগ করতেছি, এটা হচ্ছে বলের দিক, আর এইদিকে যেহেতু সরতেছে, এটা হচ্ছে স্মরণের দিক। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া এখানে কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস কস থিটা। তোমার পরীক্ষার টেনশনই করার দরকার নেই, তুমি ডাইরেক্ট লিখে দিবে এফ এস কস থিটা। থিটা মানে কি? থিটা মানে হচ্ছে বল ও স্মরণের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা এখানে দেখবো কি ভাইয়া, এখানে যে অ্যাপ বলতেছি, অ্যাপ মানে হচ্ছে প্রযুক্ত বল, যেদিকে ইচ্ছে সেদিকে দিছি, বাট এটা হচ্ছে প্রযুক্ত বল। ভাই এসটা কি? এসটা হচ্ছে আমাদের স্মরণ, কোন দিকে? যেদিকে তার ইচ্ছে হয়েছে সেদিকে গেছে, সে সেদিকে গেছে, সেদিকে কতটুকু গেছে সেটা হচ্ছে এস। তাহলে এস কিন্তু বলের দিকে না, এস কস থিটাটা আমার বলের দিকে হয়ে যায়। বাট তুমি যখন এই সূত্র ইউজ করবা, তোমাকে বলের দিকে না দিকে চিন্তা করার দরকার নাই। তুমি জাস্ট এভরি টাইম একটা জিনিস চিন্তা করবা, এফ মান হচ্ছে কি পরিমাণ বল প্রয়োগ করলাম, এস মান হচ্ছে আমার কতটুকু স্মরণ হলো, আর থিটা মানে হচ্ছে বল ও স্মরণের মধ্যবর্তী কোণ। বল ও স্মরণের মধ্যবর্তী কোণ। এবার আসো, তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি কি ভাইয়া, ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস কস থিটা।
এবার আসো, এটা তো সিম্পলি লিখছি, এবার আসো ভাই আমরা ভেক্টর আকারে লিখব, ভেক্টর রূপ। আগেই বলছিলাম ইন্টারমিডিয়েটে উঠে গেছো, এখন সব কিছু ভেক্টরের সাপেক্ষে চিন্তা করতে হবে। ভেক্টর রূপ ভেক্টর আকারে যদি লিখো ভাই, কাজ কি সেটা আমি জানি না, বাট আমি এতটুকু জানি W ইকুয়ালস টু যদি এফ এস কস থিটা, এটা হচ্ছে W এর মান। এখন একটু খেয়াল করো ভাই, এফ একটা আমার ভেক্টর রাশি, এস একটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টরের সাথে এসও একটা ভেক্টর, এফও একটা ভেক্টর, দুইটা ভেক্টরের সাথে কস থিটা আছে। আমরা জানি ভেক্টরের গুণন দুই ধরনের। দেখো আমার এখানে আবারও বলতেছি, এফ এটা হচ্ছে একটা ভেক্টর, এস এটাও একটা ভেক্টর, দুইটা ভেক্টর গুণ আকারে আছে, তার সাথে কস থিটা আছে। এই থিটাটা কিন্তু এফ এবং এস এর মধ্যবর্তী কোণ। দেখো থিটা কিন্তু এফ এবং এস এর মধ্যবর্তী কোণ, মানে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে তোমরাই বলো এটা হচ্ছে এই দুইটা ভেক্টরের কোন গুণফল, ডট গুণ নাকি ক্রস গুণন, ডট গুণন নাকি ক্রস গুণন, তোমরা একটু বলো, তোমরা একটু আমার কমেন্টে আনসার দিবা। আমরা সেই আবার আদি ভেক্টরে চলে যাচ্ছি, বলো আমাদের এখানে কি আমি ডট গুণন লিখবো নাকি ক্রস গুণন লিখবো, তোমাদের থেকে আনসার জানতে যাচ্ছি আমি। হ্যাঁ, অনিন্দ্য দেবনাথ স্কেলার প্রোডাক্ট বা আমাদের ডট গুণন, হ্যাঁ ডট প্রোডাক্ট। তাহলে ডট গুণন, কারণ আমরা শিখছিলাম এটা ভাই, আমাদের এ যদি একটা ভেক্টর রাশি হয়, বি যদি আমাদের একটা ভেক্টর রাশি হয়, এই দুইটার মধ্যবর্তী কোণটা আমার থিটা হয়, এবং আমাদের এ ডট বি সমান এ বি কস থিটা, এবং এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু একক ভেক্টর। দুইটি ভেক্টরের ডট গুণফল, এটা একটা স্কেলার রাশি, দুইটি ভেক্টরের ক্রস গুণন, এটা একটা ভেক্টর রাশি। এগুলো আমরা পড়ে আসছি ভেক্টরে। এখন আসো, আবার আমরা চাইলে এভাবে লিখতে পারতাম, এ ক্রস বি এর যদি শুধু মান লিখি, এ ক্রস বি এর মান লিখলে সেটা হবে আমাদের এ বি সাইন থিটা। দেখি কয়জনের মনে আছে, এ এবং বি হচ্ছে দুইটা ভেক্টর, এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আচ্ছা বলো তো থিটার মান কত থেকে কত পর্যন্ত হইতে পারে, একটা আমি দেখি। এটা কিন্তু আমি বারবার বলছিলাম, কারণ সব জায়গায় লাগে। আমাকে বলো তো দেখি থিটার মান কত থেকে কত পর্যন্ত হইতে পারে, একটু শুনি যে থিটার মান কত থেকে কত পর্যন্ত হইতে পারে, থিটার মান কত থেকে কত পর্যন্ত হইতে পারে, একটু শুনি তো। থিটার মান কত থেকে কত পর্যন্ত হইতে পারে, একটু শুনি। থিটার মান কত থেকে কত পর্যন্ত হইতে পারে, একটু শুনি। যাক আলহামদুলিল্লাহ, সবাই পারতেছে, 0 থেকে 180। যাক তোমরা পারতেছ। তাহলে আমাদের ভাইয়া সবসময় মাথায় রাখবো, যদি কোথাও আমি দেখি দুইটা ভেক্টর আছে, ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা, সেই মধ্যবর্তী কোণটা সবসময় 0 ডিগ্রি থেকে শুরু করে ভাইয়া 180 ডিগ্রি পর্যন্ত যে কোনো মান হতে পারে। তাহলে আচ্ছা আমাকে বলো তো, এবার দেখো তাহলে সিম্পল কথা ভাইয়া, এই থিটা মানে কি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এরকম হওয়া সম্ভব। ভাই এখানে এফ এবং এস এরাও কিন্তু ভেক্টর, এফ একটা ভেক্টর, ভাই এফ একটা ভেক্টর রাশি, এস একটা ভেক্টর রাশি, তাদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে তুমি যখন এই অধ্যায়টা করবা, এটার মানে কি, এটার মানে হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওই কারণে আমরা এখানে আর নতুন করে শিখবো না, আমরা বলেই দিব এই থিটার জন্য শর্ত হচ্ছে এটা, থিটার জন্য শর্ত হচ্ছে এটা। ওকে আমরা লিখে দিব। এবার আসি, ওকে তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে ভাইয়া কস যেহেতু আছে, এটা হচ্ছে ডট গুণন। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলতে পারি ভাইয়া এটাকে ডাব্লিউকে লেখা যায় এফ ভেক্টর ডট এস ভেক্টর। এর মানে
আমরা একটা কথা বলতে পারি, বল এবং সরণের ডট গুণফল কোন গুণফলকে কৃত কাজ বলে? পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বল ও সরণের কোন গুণফলকে আমরা কাজ বলতে পারি? অবশ্যই ভাইয়া আমাদের ডট গুণন। অবশ্যই কোন গুণন? ডট গুণন। বল ও সরণের ডট গুণনকে আমরা বলতে পারি কৃত কাজ। এবার বলো, দুইটি ভেক্টরের ভেক্টর গুণন একটা ডট গুণন একটা কি রাশি? স্কেলার রাশি। এবং বল এবং সরণ এই দুইটাকে ডট গুণন করলে আমরা কৃত কাজ পাই। যেহেতু ডট গুণন একটা স্কেলার রাশি, অতএব কৃত কাজ ডব্লিউ হচ্ছে একটা স্কেলার রাশি। পরীক্ষায় আসে কাজ কোন রাশি? কাজ হচ্ছে স্কেলার রাশি। কৃত কাজ কোন রাশি? ভাই কৃত কাজ হচ্ছে স্কেলার রাশি। আমাদের কৃত কাজ কোন রাশি? কৃত কাজ হচ্ছে স্কেলার রাশি। মনে থাকবে কি না? তাহলে আমাদের কৃত কাজ স্কেলার রাশি। যেহেতু ডট গুণন এটা হচ্ছে একটি স্কেলার রাশি, আর স্কেলার রাশি মানে তার শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই। এর মানে কৃত কাজের কোনো দিক নেই, শুধুমাত্র মান আছে। এবং আমরা এখান থেকে আরেকটা জিনিস বলে নিই ভাইয়া, ডব্লিউ সমান কি ভাইয়া? বল ইন্টু বলের দিকে সরণ। ভাইয়া বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। সরণের একক কি? সরণের একক হচ্ছে মিটার। এই নিউটন মিটার এটাকে আমরা এক কথায় বলি হচ্ছে জুল। ওই কারণে বলা হয় কাজের একক কি ভাইয়া? কাজের একক হচ্ছে জুল। কাজের একক কি? জুল। কাজের একক কি? জুল। তবে তোমাদের পরীক্ষায় আরেকটা জিনিস আসে, তখন তোমরা ভুল করে ফেলো। সেটা হচ্ছে কি, তাহলে আমাদের কাজের একক যখন পড়তেছি, এই কাজের একক জুল। আবার দেখো, এই জুল মানে কিন্তু আমাদের নিউটন মিটার। আর নিউটন মানে কি? আমরা জানি নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা না, নিউটন মানে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভর ইন্টু ত্বরণ, ভরের একক কেজি, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু এম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স 2, এটা কিন্তু জে এর মান। তাহলে একটু খেয়াল করো, পরীক্ষা আসলো নিচের কোনটি কাজের একক নয়? ভাই জে এটাও কাজের একক, নিউটন মিটার এটাও কাজের একক, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 এটাও কাজের একক। তাহলে দেখো কাজের একক এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। কথা ক্লিয়ার কিনা বলো? কাজের একক এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। এই তিনটার বাইরে যেটা অপশানে দেওয়া থাকবে সেটা আমার কাজের একক নয়। এই ধরনের প্রশ্নগুলো মেডিকেলেই বেশি হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি কোনটা কাজের একক নয়। তাহলে তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে এরকম বের করে রাখবা। তাহলে কৃত কাজ ডব্লিউ তোমরা খাতে ক্লিন করে লিখে রাখবা। কাজের একক নিউটন মিটার, কাজের একক জুল, কাজের একক কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। এগুলো হচ্ছে সবগুলো কাজের একক। এখন আমরা ম্যাথ করার সময় কোনটা করব? প্রত্যেকটা কথা সেম, তবে আমরা ম্যাথ করার সময় জুল ইউজ করি। আর জুল মানে কি? শক্তির একক। আমরা জানি না শক্তির একক জুল। তাহলে আমরা এখান থেকে বুঝলাম কাজটা নিশ্চয়ই শক্তি রিলেটেড কোনো কিছু। হ্যাঁ, তাহলে আমাদের ওই যে আমরা দেখুন শক্তিতে যাব, কাজ হচ্ছে শক্তির সমতুল্য। আসলে আমরা যখন যাব তখন দেখব ইভেন আমরা শক্তিকে কাজের সাথে আমরা কম্পেয়ার করতে পারি, সেটা আমরা পরে দেখব। আপাতত আমরা কাজের মধ্যেই থাকি। বলো আমার এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা? যতগুলা কথা বলছি এতগুলা কথা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলে দাও। ক্লিয়ার কিনা বলো? কোনো কোয়েশ্চেন থাকলে করবা। আবার এটা মনে করো ভাই কী মনে করবে, এগুলো তো ইজি, তাও কোয়েশ্চেন করতেছি না। তুমি যে কোনো কোয়েশ্চেন করতে পারো, আমি সকল ধরনের আনসার দেওয়ার জন্য প্রস্তুত। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, সামনের দিকে আগাই। ওকে, আমি কিন্তু তোমাকে একবারে ভিতরের কথাগুলো সব বলে দিচ্ছি। কাজের এককগুলো হয়তো সবগুলো একক তুমি বইতে পাবা না, কিন্তু এগুলো কিন্তু কাজের একক হইতে পারে। সো আমাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার আসো আমরা একটু ভিন্নভাবে পড়বো। সেটা কি একটু দেখো। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করে দেখো, এই জিনিসটা তোমাদের মনে আছে কি না? এটা যদি আমাদের এ ভেক্টর হয় আর এটা যদি আমাদের বি ভেক্টর হয়, মনে আছে কি না বলো তো দেখি। এই যে বি থেকে যদি এর উপর লম্ব টানি, এই কোণটা যদি থিটা হয়, এই অংশটাকে আমরা সংক্ষেপে বলতে পারি বি কস থিটা। ভেক্টরে পড়াইছিলাম। এই বি কস থিটাকে কী বলা হয় দেখি কমেন্টে একটু বলো তো। বি কস থিটাকে কী বলা হয়? ভেক্টরে করাইছিলাম। একইভাবে আমরা এভাবে বলতে পারি, এইদিকে এ আছে, এদিকে ভাইয়া বি আছে, এই মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। এ থেকে বি এর উপর লম্ব টানলাম,
লম্ব টানলে এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে এ কস থিটা। এই যে আমরা বলতেছি এ কস থিটা, এ কস থিটাটাকে কি বলা হয় দেখি আমাদের বলো, দেখি বলো। মা কিসেনে বাদ পুরো হচ্ছে। হ্যাঁ ওকে, তাহলে আমরা একটু বুঝছি কি না? আচ্ছা, তাহলে আমরা এটাকে একটা কথা বলতে পারি ভাইয়া, বি কস থিটা মানে হচ্ছে এ ভেক্টরের দিকে আমাদের এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ, এর ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ বা লম্ব অভিক্ষেপ বলছিলাম। লম্ব অভিক্ষেপ বলছিলাম কোথায়? ভেক্টরে বলছি। তোমরা কিন্তু নোট করার সময় কিন্তু এগুলো সব নোট করো ভাই, ভেক্টরে নোট করছি এখানে করবো না, এরকম হবে না, কারণ আমরা এগুলো তোমাকে রিপিটেশন দিচ্ছি। সো তোমাকে এগুলো মাথায় রাখতে হবে, এগুলো এখানে আবার নোট করবা। তাহলে আমরা এই কস থিটা মানে কি ভাই, কোন বরাবর? বি বরাবর। তাহলে বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ বা লম্ব অভিক্ষেপ। কথা ক্লিয়ার কিনা? ওকে, যাক আলহামদুলিল্লাহ সবাই পারতেছ। হ্যাঁ, এটাই অ্যাকচুয়ালি আমাদের এই জিনিসটাই আমরা জানতে চাইছিলাম। তাহলে আমাদের এটা আমরা জানি সবাই, যদি জানি আসো আমরা এখানে নতুন একটা কাজ করি। সেই নতুন কাজটা কি ভাইয়া? সেই নতুন কাজটা কি আমি তোমাকে বলে দিলাম ভাইয়া, একটু খেয়াল করে দেখেন খুব মনোযোগ দিয়ে। কোন একটা বস্তুর জন্য এই দিকে আমি F পরিমাণ বল প্রয়োগ করলাম। F পরিমাণ বল প্রয়োগ করার কারণে আমার এই বরাবর যে পরিমাণ সরণ হয়েছে, সরণটাকে নাম দিচ্ছি হচ্ছে আমাদের S। ওকে ওকে, একইভাবে ভাইয়া আমার এই দিকে আমরা একটা বল প্রয়োগ করলাম F, এই বলের কারণে এই বরাবর আমাদের যে পরিমাণ সরণ হলো, সরণটাকে নাম দিলাম S। আমরা আমাদের সুবিধা মতো চিত্রটা আঁকতেছি, মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। তো আমি তো এখন বলতে পারবো এই কৃতকাজ কত বলো তো, এক্ষেত্রে কৃতকাজ কত, এক্ষেত্রে কৃতকাজ কত। সিম্পল ফর্মুলা আমরা সাধারণত বলছিলাম কৃতকাজ মানে হচ্ছে বল ইন্টু বলের দিকে সরণ। বাট যখন আমরা এই কনসেপ্ট থেকে আমরা আমাদের এফ এস কস থিটা জেনে গেছি, এরপর আমরা সেটা চিন্তা করার দরকার নেই, অটোমেটিক হয়ে যাবে। সেটা হচ্ছে কি, বল কত এফ, সরণ কত এস, মধ্যবর্তী কোণ কত থিটা, তাহলে এফ এস কস থিটা। কোন দিকে দেখার আমার দরকারই নেই ভাই, দেখার দরকারই নেই। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলে দিতে পারি কৃতকাজ ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ এস কস থিটা। এখানেও কৃতকাজ ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ এস কস থিটা। এখানে কিন্তু বল মানে যেটা প্রয়োগ করলাম, সরণ মানে যেটা হইল, কোন দিকে হইলো সেটা কোনো ফ্যাক্ট না, ওই দিক কোন দিকে সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। যদি সরণটা বলের দিকে হইতো তাহলে আমাদের এরকম হইতো ভাইয়া, এইদিকে বল এইদিকে সরণ, তখন আমাদের এফ এস কস জিরো মানে আমরা জানি 1, তখন আমাদের এফ এস হইতো। সো আমাদের এই ফর্মুলা দিয়ে সব মিলে যাবে। এখন আসলে আমরা কী বের করতে চাচ্ছি, একটু খেয়াল করে দেখো। এই যে দেখো, আচ্ছা আমি যদি এখান থেকে এখানে লম্ব টানি, এটাকে বলতে পারবো এস কস থিটা। একইভাবে এখান থেকে যদি আমরা এখানে লম্ব টানি, এটাকে আমরা বলতে পারবো হচ্ছে এফ কস থিটা। তো খুব সুন্দর করে দেখো না ভাই, এফ এস কস থিটা মানে এফ এর সাথে এস এর সাথে কস থিটা, তিনটা জিনিস গুণ হচ্ছে। তাহলে আমরা যদি এটাকে এভাবে লিখি এফ ইন্টু এস কস থিটা, সমস্যা তো নাই না। এটাকে যদি এভাবে লিখি এস ইন্টু এফ কস থিটা, তাও তো কোনো সমস্যা নাই। এটা একটা মান, মান মানে স্কেলার, আর সেখানে ক্রস আর ডট বলতে কোনো কিছু নাই। ক্রস আর ডট তো এখানে আসবে না, এখানে এই ক্রস বলো ডট বলো যেটা, তো সেটা গুণ বোঝায়। স্কেলার রাশির ক্ষেত্রে কোনো ডট ক্রস নাই। হ্যাঁ, মানে যেমন 5-এর সাথে 3 গুণ করতেছি, 5 ইন্টু 3 এভাবে বলা যে কথা, এভাবে বলাও সেম কথা। বাট তুমি এ ভেক্টর ডট বি ভেক্টর বলা যে কথা, এ ভেক্টর ক্রস বি ভেক্টর বলা সেম কথা না। এখানে তো মান চিন্তা করতেছি, এর মানে স্কেলার।
এবার তাহলে আমরা এভাবে বলতে পারি না ভাইয়া, কাজ সমান বল ইনটু এস কস থিটা, মানে কি এফ এর দিকে মানে বলের দিকে এস এর উপাংশ, বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে সরণের উপাংশ। আর এখান থেকে বলতে পারতেছি ভাইয়া আমাদের কাজ সমান হচ্ছে সরণ ইনটু, এটা মানে হচ্ছে সরণের দিকে বলের উপাংশ, তাহলে সরণ ইনটু সরণের দিকে বলের উপাংশ, সরণের দিকে বলের উপাংশ। তাহলে আমরা এখন এভাবে বলতে পারি। আর জেনারেল ডেফিনেশন যেটা আমরা আগে জেনে নিয়েছিলাম, একবারে শুরুতে আমরা বলে দিয়েছিলাম কাজ মানে হচ্ছে বল ইনটু বলের দিকে সরণ, বল ইনটু বলের দিকে সরণ। তাহলে আমরা একটা কথা বলতে পারতেছি ভাইয়া, আগে বলছিলাম কৃতকাজ মানে বল ইনটু বলের দিকে সরণ, তাকে আমরা এভাবে বলতে পারি বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে সরণের উপাংশ মানেই তো আমার বলের দিকে কতটুকু সরছে। একইভাবে এটা না বলে যদি তুমি বলো সরণ ইনটু সরণের দিকে বলের উপাংশ, আনসার সেম পাবো। তাহলে কৃতকাজকে আমরা এটাও বলতে পারি, এটাও বলতে পারি। তাহলে আমাকে মাথায় রাখতে হবে ভাইয়া আমাদের এটাকেও কৃতকাজ বলা হয়, বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, এটাকে আমরা কৃতকাজ বলতে পারি। আবার সরণ ইনটু সরণের দিকে বলের উপাংশ, এটাকে আমরা কৃতকাজ বলতে পারি। কথা ক্লিয়ার কিনা বলো? বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, সরণ ইনটু সরণের দিকে বলের উপাংশ, এটাকে আমরা বলতেছি হচ্ছে কৃতকাজ, কৃতকাজ। বলো আমরা বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা? বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, সরণ ইনটু সরণের দিকে বলের উপাংশ, সিম্পল। বলকে বলের দিকে সরণের উপাংশ দ্বারা গুণ করলেও কাজ পাবো, আর সরণকে সরণের দিকে বলের উপাংশ দ্বারা গুণ করলেও কৃতকাজ পেয়ে যাব, তাই না? এই দুইটা লিখে দেখবো তোমার খাতা বইতে লিখে আছে সুন্দর করে, বাট তুমি বুঝতেছো না। আশা করি এখন আমাদের আর সমস্যা হবে না, কারণ আমরা ওই যে মনে আছে বারবার ভেক্টরে বলছিলাম যেখানে যাওয়া ভেক্টর লাগবে, এই ভেক্টর জানাটাই হচ্ছে আমাদের মেন ফ্যাক্টর, কারণ যেখানে যাওয়া আমাদের লাগবে কিন্তু ভেক্টর, সেই ভেক্টরটা এখন পদে পদে লাগতেছে। বেসিক ক্লিয়ার না থাকলে বাস খাইতা। ওকে, এবার সামনের দিকে আগাই না? আচ্ছা, সামনের দিকে যদি আগাই আমরা একটু খেয়াল করে দেখি ভাইয়া আমাদের যে কাজ, এই কাজটাকে আমরা তিনটা ভাগে বিভক্ত করতে পারি। তবে তিনটা ভাগে বিভক্ত করার ক্ষেত্রে আমরা একটু বলে দিই একটু ভালো করে খেয়াল করে দেখো। আমরা তিনটা ভাগে আগে বিভক্ত করে ফেলি। সেই তিনটা ভাগ কি? একটা হচ্ছে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। আগে লিখে ফেলি, এটার মানে কি আমি একটু পরে বলতেছি। বলের দ্বারা কাজ। আরেকটাকে বলবো শূন্য কাজ। আরেকটা হচ্ছে ঋণাত্মক কাজ বা বলের বিপরীতে বা বলের বিরুদ্ধে কাজ। ওকে, আসো তাহলে আমরা দেখবো ভাই আমাদের যে কৃতকাজ, এই কৃতকাজকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ধনাত্মক কাজ, যার অপর নাম হচ্ছে বলের দ্বারা কাজ। আরেকটা হচ্ছে শূন্য কাজ, আরেকটা হচ্ছে ঋণাত্মক কাজ বা বলের বিপরীতে বা বলের বিরুদ্ধে কাজ। এখন আসো ভাইয়া, তুমি কৃতকাজ যদি করতে যাও, সিম্পলি তুমি বলতে পারবা ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস কস থিটা। এবং আমরা অলরেডি বলছিলাম ভাইয়া কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখানে যে আমরা বলতেছি থিটা, এই থিটার মানটা কিন্তু লিমিট আছে, সেটা হচ্ছে 0 থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত হইতে পারে। এই থিটার মানটা 0 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এবার আসো আমরা এখান থেকে দেখব বাই সাম স্পেশাল কেস। ওকে, আসো তাহলে আমরা লিখি, আমরা এখানে দেখি হচ্ছে স্পেশাল কেস। তো স্পেশাল কেস যদি দেখি তাহলে আমরা প্রথমে দেখি ভাইয়া আমাদের কেস 1। কেস 1-এ যদি আমরা যাই, প্রথম কথা ভাইয়া আমার বল এবং সরণের মান যে কোনো কিছু হতে পারে, কিন্তু ভাইয়া আমাদের যে থিটার মান সেটাও আমাদের যে কোনো কিছু হতে পারে, তবে অবভিয়াসলি সেটা 0 থেকে 180 এর ভিতরে।
এখন আমাদের জিনিসটা কি জানো ভাইয়া, কস থিটার একটা রুলস আছে। সেই রুলসটা হচ্ছে ভাইয়া, আমাদের ভালো করে খেয়াল করো, যদি আমি এভাবে আঁকি কসের ক্ষেত্রে, এখানে কস থিটা দেখাচ্ছি ভাইয়া, কস যখন 90 ডিগ্রি, এই কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, এবং কসের মান যদি 0 থেকে এতটুকু হয়, মানে এখানে থাকে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তখন আমাদের কস থিটা এর মান যে কোনো কিছু হইতে পারে মানের উপর ভিত্তি করে, যেটাই হোক না কেন মানটা কিন্তু আমার পজিটিভ হবে। কিন্তু এই মানটা যদি 90 থেকে 180 এই রেঞ্জের ভিতরে থাকে, 90 এর পরে আমাদের 90 থেকে 180, সেক্ষেত্রে আমাদের কস থিটা এর মানটা নেগেটিভ হয়। যেমন ফর এক্সাম্পল ভাইয়া, কস 30 ডিগ্রির মান যাই হোক পজিটিভ, কস 40 ডিগ্রির মান যাই হোক পজিটিভ, কস 80 ডিগ্রির মান যাই হোক পজিটিভ। এবার আসো, কস 120 ডিগ্রির মান যাই হোক নেগেটিভ, কস 150 ডিগ্রি যাই হোক নেগেটিভ, কস 170 ডিগ্রি যাই হোক নেগেটিভ। তাহলে আমি একটা কথা বলতে পারতেছি ভাইয়া, কসের থিটার মান যখন 90 ডিগ্রি, ঠিক ওই মুহূর্তে কস থিটার মান হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে আমরা বলতে পারবো ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ এস কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান কত? 0। দ্যাট মিনস আমরা বলতে পারি ডব্লিউ ইকুয়ালস টু 0। তাহলে আমরা একটা কথা বলতে পারি, থিটার মান যদি কখনো 0 হয় তাহলে আমাদের কৃত কাজ 0। তাহলে আমাদের এটাকেই আমরা বলি হচ্ছে শূন্য কাজ। এর মানে আমরা কোনো কাজের মান পাচ্ছি না। এই তোমাদের যাদের বলতেছে আটকাচ্ছে, সেটা তোমার অ্যাকচুয়ালি তোমার নিজের প্রবলেম। আমার এখান থেকে পর্যাপ্ত পরিমাণ আমাদের ব্রডকাস্টিং কোয়ালিটি খুবই ভালো। ইভেন আমি আমার ফোনে দেখতেছি এখানে আমাদের ফুল হাই কোয়ালিটিতে দেখা যাচ্ছে। সো আমার মনে হয় না ওটা তোমাদের নিজের ওইখানকার প্রবলেম আর কি। হাবিবুল ইসলাম শুভ ভাইয়া, শূন্য তো কোনো কাজই না, তাইলে আমাদের কাজের ডেফিনেশনে আনলাম কেন? তোমাকে কে বলছে শূন্য কাজ না? অবশ্যই শূন্য কাজ, কিন্তু ওই কাজের আমাদের কোনো প্রভাব নেই। ফর এক্সাম্পল আমরা এভাবে বলতে পারি যে কোনো জায়গায় তুমি এমন একটা, আমি আস্তে আস্তে এক্সাম্পলে যাব, এমন একটা সিচুয়েশন তুমি ক্রিয়েট করলা, ওই সিচুয়েশানে তুমি বলও প্রয়োগ করতেছ, স্মরণও হচ্ছে। তোমার মাথায় একটা বুদ্ধি আছে ভাইয়া, আপনি আমাকে বলছেন বল যদি প্রয়োগ করি, স্মরণ যদি হয়, এখানে আমার কৃতকাজ না বললেই নয়, কিন্তু আমি বলবো যখন আমার মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয় সেখানে আমার কৃতকাজটা শূন্য হয়। অর্থাৎ আমি দেখতেছি ভাই বলও প্রয়োগ করতেছি, স্মরণও হচ্ছে, কিন্তু ফিজিক্সের ভাষায় এক্ষেত্রে কৃতকাজের মানটা শূন্য হয়ে যাচ্ছে। সেটা দেখানোর জন্য আমরা এটা দেখতেছি, কারণ থিটার মান তো 90ও হইতে পারে। থিটার মান তো আমরা বলেইছি এই রেঞ্জের ভিতর যে কেউ হইতে পারে, আর এটা হচ্ছে কৃতকাজের পারফেক্ট ইকুয়েশন। এই ইকুয়েশনে থিটার মান এই রেঞ্জের ভিতর যে কেউ হইতে পারে। সো তোমাকে ওইভাবে চিন্তা করলে হবে না, তোমাকে চিন্তা করতে হবে এই রেঞ্জের ভিতর কি হয় না হয়। তাহলে আমি দেখতেছি 0 থেকে 180 পর্যন্ত এই রেঞ্জের ভিতর এমন একটা মান আছে যার জন্য আসলে কাজ করলেও কাজ হয় না। তাকে আমি প্রথমে বের করলাম, ওই কারণে তাকে আলাদা করে দিলাম, ভাই তুমি যদি আসো আমার এখানে কাজ হচ্ছে না, ওই কারণে নাম দিলাম হচ্ছে শূন্য কাজ। কারণ সে কাজের লিমিটের ভিতরে আছে, কিন্তু কাজ করলেও কাজ হচ্ছে না, ওই কারণে আমরা তাকে কাজের ডেফিনেশনে রাখছি। কেন রাখছি ভাই? এক কারণেই রাখছি, যাতে করে আমরা সতর্ক হইতে পারি যে 90 ডিগ্রি হয়ে গেলে কাজ হবে না, কিন্তু এই জিনিসটা যাতে আমাদের মাথায় থাকে। এবার আসো ভাইয়া, কেস 1 গেল, দেন কেস 2। কেস 2তে যাই একটু খেয়াল করে দেখো ভাই, থিটার মানটা যদি 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট হয়, তবে 0 হলেও তো সমস্যা নাই, কারণ আমাদের রেঞ্জটা 0 থেকে শুরু। 90 কে ইকুয়াল দিব না, কারণ 90 তো স্পেশাল, 90 আমার স্পেশাল, 90 হলে তো শূন্য হয়ে যাচ্ছে। সো 0 থেকে শুরু করে 90-র আগ পর্যন্ত, 90 না 90 হলে তখন আবার শূন্য। এই এতটুকু রেঞ্জের মধ্যে কস থিটা পজিটিভ,
তাহলে আমরা বলতে পারি কৃতকাজ ডব্লিউ সেটাও হচ্ছে পজিটিভ, এটাকে আমরা বলি হচ্ছে ধনাত্মক কাজ, এর মানে কৃতকাজের মান আসবে ধনাত্মক। এবার আসো কেস 3তে যদি আমরা আসি ভাইয়া, এবার দেখি আমি 0 থেকে 90 পর্যন্ত পাইলাম, 90-র মানও আমি জানি, 90-র পরে থেকে 180 পর্যন্ত কি হয়, কারণ আমি 180 পর্যন্ত লিমিট রাখছি। তাহলে আমাদের থিটার মান 90 থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত হলে, তবে 90-র জন্য তো শূন্য আমরা খুব ভালো করে জানি, সো তাকে এখানে আনা যাবে না, তবে 180 ডিগ্রিও তো হইতে পারে, অবভিয়াসলি হইতে পারে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাই যখনই আমার এই রেঞ্জের ভিতরে থাকে তখন আমাদের কস থিটাটা নেগেটিভ হয়ে যায়, কস থিটাটা আমাদের নেগেটিভ হয়ে যায়। আর যখনই কস থিটা নেগেটিভ তাহলে কৃতকাজটাও আমার নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে ক্লাসিফিকেশন করতেছি থিটা এর মান কত হবে তার উপর ডিপেন্ড করে কৃতকাজকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। এক্ষেত্রে আমাদের থিটা এর মানটা অবভিয়াসলি 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি হবে, তবে 0 এর সমান হবে, 90 এর সমান হবে না। কিন্তু বারবার বলতেছি এটা তোমরা ভুল করো, কোন জায়গায় ইকুয়াল আছে কোন জায়গায় ইকুয়াল নাই, কেন নাই সেটা বুঝতে হবে। আর এক্ষেত্রে আমরা বলতে পারতেছি ভাইয়া থিটার মান যখন 90 ডিগ্রি। অ্যান্ড এই লাস্ট ওয়ান আমরা বলতে পারতেছি ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ, সেটা হচ্ছে ভাইয়া থিটার মান হচ্ছে 90 থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত, তবে 90টা তো আমি আলাদা করে দিছি, 180 হইতে পারে। এই সকল ক্ষেত্রে আমাদের কৃতকাজ নেগেটিভ পাবো। তো আমাদের অনেক সময় এমসিকিউতে আসে ধনাত্মক কাজের ক্ষেত্রে কোনটি সঠিক, ঋণাত্মক কাজের ক্ষেত্রে কোনটি সঠিক, বলের দ্বারা কাজের ক্ষেত্রে কোনটি সঠিক, বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে কোনটা সঠিক। তো প্রথম কথা আমার এটাকে আমরা ধনাত্মক কাজ বলতেছি। অনেকে আমাকে জিজ্ঞেস করো ভাইয়া বলের দ্বারা কাজ কেন বলা হয়, সেটা আমি একটু পরে বলতেছি। এটাকে আমি ঋণাত্মক কাজ বলতেছি, বলের বিরুদ্ধে কেন বলা হয় সেটা আমি একটু পরে বলতেছি। আপাতত আমাকে বলো এতটুকু আমরা বুঝছি কিনা, মানে তুমি বলের দ্বারা বলের বিরুদ্ধে বুঝো না, বাট ধনাত্মক শূন্য ঋণাত্মক এই 3টা কনসেপ্ট তোমার ক্লিয়ার কিনা এবং এই রেঞ্জগুলো মুখস্থ থাকবে না, মাস্ট মুখস্থ থাকতে হবে। ইকুয়াল কোথায় দিচ্ছি খেয়াল করবা, লাস্ট ইয়ারের বইতে ইসাক স্যারের বইতে এই রেঞ্জ কোনো না কোনো এক জায়গায় ভুল ছিল, এখন ঠিক করছি কিনা আমি জানি না, তোমরা একটু দেখে শুনে পড়িও। রেঞ্জ আমি যেটা বলছি এটাই সঠিক। ধ্রুব, আজকে কি সবারই নেট প্রবলেম নাকি ভাইয়ের নিজের? ভাইয়ের এখানে কোনো নেট প্রবলেম নাই, কারণ নেট প্রবলেম থাকলে আমার ফোন হাতে যেটা আছে এই ফোনে আমি ঠিক সেম নেটে ঠিক সেম ভিডিওটা দেখতেছি, এখানে আটকাইতো। যদি আমার এখানকার ব্রডকাস্টিং প্রবলেম হতো, আমার এখানে কোনো ব্রডকাস্টিং প্রবলেম নাই, প্রবলেমটা তোমার এখানে। বলো বুঝছি কি না, এতটুকু আমরা বুঝছি কি না? আমরা কি এতটুকু বুঝেছি? ওকে, তাহলে আসো কেন ভাইয়া আমরা বলের দ্বারা বলতেছি একটু দেখি। হ্যাঁ দেখি একটু। ওকে আসো তোমাকে একটু দেখাই জিনিসটা, আমি আমার মতো করে ব্যাখ্যা করি না। আসো ভাইয়া মনে করো এই দিকে আমি একটা বল প্রয়োগ করলাম এফ। ওকে ওকে, এখন বস্তুর সরণটা হলো ভাইয়া এই দিকে এস পরিমাণ, মধ্যবর্তী কোণটা কত থিটা। দেখতেই পাচ্ছ ভাই আমার থিটাটা কিন্তু সূক্ষ্মকোণ, থিটা কিন্তু আমার কোণ সূক্ষ্মকোণ, 90 থেকে ছোট সূক্ষ্মকোণ। অনেক সময় এই রেঞ্জ না বলে সূক্ষ্মকোণও বলতে পারে। থিটা আমার সূক্ষ্মকোণ, থিটা যখন সূক্ষ্মকোণ ওই মুহূর্তে দেখো তো ভাইয়া সরণ বলের দিকে না, কিন্তু সরণের যদি বলের দিকে উপাংশ নিই এর মানে হচ্ছে এস কস থিটা, এটা হচ্ছে বলের দিকে সরণের উপাংশ। এই যে আমার এস কস থিটা এটা কার দিকে? এটা হচ্ছে আমার বলের দিকে।
এর মানে আমি একটা কথা বলতে পারি, বল যেদিকে প্রয়োগ করতেছি মোটামুটি বস্তু ওই দিকে যাচ্ছে, হয়তো ওই বরাবর যাচ্ছে না, অন্য বরাবর গেলেও সরণ কিন্তু বলের ওই দিকে হচ্ছে। এবার আসো এখানে, এইদিকে বল প্রয়োগ করলাম F, বস্তুর সরণ হলো এইদিকে S, মধ্যবর্তী কোণ ভাইয়া 90 ডিগ্রি। দ্যাট মিনস আমরা বলতেছি হচ্ছে ভাইয়া সমকোণ। সমকোণের ক্ষেত্রে কৃতকাজ আমাদের 0। এখানে আমার দিকে না বিপরীত দিয়ে কিচ্ছু করার দরকার নেই, 0। এবার আসে স্থূলকোণ, এটা মানে হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো তো, এই যে ভাইয়ারা আসল কাজে আসি। এবার বল আমি প্রয়োগ করছিলাম এদিকে, ওকে, আমার সরণটা হইল গিয়া ভাইয়া এইদিকে S পরিমাণ সরণ। মধ্যবর্তী কোণটা হচ্ছে এটা, যেটা হচ্ছে আমার স্থূলকোণ। এবার দেখো তো, আমি যদি বলের দিকে সরণের উপাংশ নিই, এই S এর উপাংশ মানে কি, S থেকে F এর উপর লম্ব টানবো। যেহেতু লম্ব টানার জন্য এটাকে বর্ধিত করা লাগতেছে, বর্ধিত করলাম, এই বলটাকে বর্ধিত করলাম। ও মাই, তুমি বাঁকা হয় কেন? এই লম্ব টানলাম, লম্ব টেনে যেটা পাইলাম ভাই আমার এই জিনিসটা পাইলাম। এবার দেখো এই জিনিসটা, এটা কি F এর দিকে না, এখানে যেটা পাবো তোমরা মনে করো এখান থেকে থিটা দেওয়া থাকবে, 180 থেকে সেই থিটাটা বিয়োগ করবা। যেমন ফর এক্সাম্পল এটা আমার থিটা, তাহলে আমি এই অংশটাকে বলতে পারি ফাই মাইনাস থিটা, তাহলে আমরা এটাকে বলতে পারি S cos ফাই মাইনাস থিটা। ভাই এই যে জিনিসটা পাচ্ছি এটা কোন দিকে? এটা কি বলের দিকে না, এটা হচ্ছে বলের বিপরীত দিকে বা বলের বিরুদ্ধে। এর মানে আমি বস্তুটাকে ধাক্কা দিচ্ছি ওইদিকে, বস্তু যাচ্ছে এদিকে, বস্তুটাকে ধাক্কা দিচ্ছি এদিকে, বস্তু যাচ্ছে এদিকে, ধাক্কা দিচ্ছি এদিকে, বস্তু যাচ্ছে এদিকে। আশা করি আমার কথাটা বুঝতে পারছো। তাহলে আমরা ধাক্কা দিচ্ছি এদিকে, যাচ্ছে আমার এদিকে, এর মানে আমরা এটাকে বলতে বলের বিপরীতে বা বলের বিরুদ্ধে কাজ। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা বলো। তাহলে আমরা দেখতেছি ধনাত্মকের ক্ষেত্রে দেখা যায় বলের দিকে সরণের উপাংশ থাকে, আর এখানে হচ্ছে বলের বিপরীতে সরণের উপাংশ থাকে। তাহলে আমরা এখানে একটা লাইন লিখতে পারি, এখানে একটা লাইন লিখতে পারি হচ্ছে কি, বলের দিকে সরণের উপাংশ থাকে, সরণের উপাংশ থাকে। আর এখানে বলতে পারি বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে। তাহলে আমরা একটা কথা বলতে পারি ভাই, ধনাত্মক কাজের ক্ষেত্রে বলের দিকে সরণের উপাংশ, ওই কারণে তাকে বলি বলের দ্বারা কাজ। আর ঋণাত্মকের ক্ষেত্রে বলতে পারি ভাই বলের বিপরীত দিকে সরণের উপাংশ, তাকে আমরা বলি বলের বিরুদ্ধে বা বলের বিপরীতে কাজ। এবার একটা কথা বলে রাখি, এখানে আমরা যত কিছু ক্যালকুলেশন করতেছি কাজের ক্ষেত্রে, এটা কিন্তু অনলি ধ্রুব বলের ক্ষেত্রে, ধ্রুব বলের ক্ষেত্রে পরিবর্তনশীল না। কিন্তু দেখো একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করতেছি, কিন্তু বলটা যদি নির্দিষ্ট না হয়ে পরিবর্তনশীল হয় তখন ক্যালকুলাসের হেল্প নিতে হয়, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। আজকের ক্লাসে শুধুমাত্র ধ্রুব বল, যেটা 9, 10 পড়ে আসছি, আজকে একটু ঝালাই করে নিচ্ছি আর কি। 9, 10 জিনিসটা আমাকে তোমাকে একটু মনে করাই দিচ্ছি, আর এখানে একটু ইন্টারমিডিয়েটের ফ্লেভার দিচ্ছি। আজকে ক্লাসের হচ্ছে 60% তোমার 9, 10 জানা, বাকি 40% হচ্ছে ইন্টারমিডিয়েটের সাথে একটু করে টানা। কথাটা আশা করি বুঝতে পারছি। ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা বলি? হ্যাঁ, বুঝছো? ওকে, আশা করতেছি তোমাদের। আচ্ছা, নিলয় ভাইয়া ধ্রুব বল মিন্স, হ্যাঁ মানে তুমি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করতেছ। যেমন আমি একটা বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করার কারণে বস্তুর এতটুকু সরণ হলো,
অর্থাৎ প্রত্যেকটা মোমেন্টে তুমি 10 নিউটন বল প্রয়োগ করতেছ। এমন না যে প্রথমে 10 করলা, এরপর 15, এরপর 18, এরপর 17, এরপর 16, না, বলের মান একটাই। এই কারণে এটাকে আমরা বলি ধ্রুব বল। আমরা আগামী দিন দেখব, পরিবর্তনশীল যখন দেখব তখন আমার কম্পারেটিভলি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এক কথা আমরা আপাতত আজকে বলে রাখি, বলের মান তোমাকে একটা দেওয়া থাকবে, বলের মান নির্দিষ্ট। এই নির্দিষ্ট পরিমাণ বল মানে হচ্ছে, দেখো একটা বস্তুকে ধাক্কা দিচ্ছি 10 নিউটন বলে, প্রত্যেকটা মুহূর্তে 10 নিউটন বলে ধাক্কা দিচ্ছি। এই দেখো প্র্যাকটিক্যাল দেখাই তোমাকে। এই ভাই, এই যে ভাই আমি এই বস্তুটাকে ধাক্কা দিচ্ছি 10 নিউটন বলে, আমি কিন্তু এখান থেকে এতটুকু পর্যন্ত প্রত্যেকটা মোমেন্টে আমি 10 নিউটনই দিছি, পরিবর্তন করি নেই। যদি এমন হইতো আমার কেন জানি উস্কানি উঠছে, এই সূত্র ইউজ করতে পারবো না, ক্যালকুলাস লাগবে। বাট আমি একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করতেছি, এই যে স্মরণ ঘটাইছি, মনে করো আমি বল প্রয়োগ করলাম 10 নিউটন, আমি কিন্তু একবার ফার্স্ট টু লাস্ট 10 নিউটন বলই প্রয়োগ করছি এভরি মোমেন্ট। এটা আমরা আজকে পড়তেছি, কিন্তু আমার মনে হলো একটু বাড়াই দিলাম, এটা কমাই দিলাম, বাড়াই দিলাম, কমাই দিলাম, ঠেলা দিলাম, টানিয়ে দিলাম। এই সকল ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করতে পারবো না। এখানে আমার বলের মান একটাই দেওয়া থাকবে, সেটাকে আমরা বলি ধ্রুব বল। নিলয় তোমার আনসার পাইছো কিনা ভাই একটু বলো। নিলয় তোমার আনসার পাচ্ছ কিনা? কিছু করার নাই, এটা নাকি অনেক বেশি ইউজফুল। ইসলাম আশিক বলের বিপরীত দিকে আবার রিপিট করার জন্য। দেখো আমি যখন এই যে থিটাটা মনে করো 90 থেকে যখন বড়, তখন যদি তুমি উপাংশ বের করো, উপাংশটা কি লম্ব উপাংশটা কি আমার বলের দিকে থাকে? না, বল আমার ডান দিকে, উপাংশটা আমার বাম দিকে, এর মানে উল্টা দিকে। অর্থাৎ তুমি যেদিকে ধাক্কা দিচ্ছ বস্তু সেদিকে যাচ্ছে না, উল্টা দিকে যাচ্ছে। তখন আমি বলতেছি এটা আমার যে বল প্রয়োগ করতেছি সেই বলের উল্টা দিকে যাচ্ছে, মানে বলের বিপরীতে কাজ করতেছে। ওই কারণে আমরা বলি হচ্ছে তাকে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। এতটুকু উঠছে কিনা বলো। ওকে, যাক, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার নাকি? হ্যাঁ, আমি আজকে চাইছিলাম শুধুমাত্র বলে কাজের ডেফিনেশন দিব, মানে আজকে জাস্ট স্টার্ট করতেছি, মেইন পরে স্টার্ট করবো আগামী দিন থেকে। সো আজকে আমাদের খুব একটা তোমাদের প্যারা দিচ্ছি না। একটা কোয়েশ্চান, সেটা হলো মনোযোগ দিয়ে খেয়াল করো, সেটা হলো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? দেখি কয়জনে পারে। এর মাঝখানে আমি একটু বলে রাখি ভাইয়া, আমরা যখন কোনো একটা বস্তুকে সুষম বৃত্তাকার পথে ঘুরাবো, হ্যাঁ, আমাদের তখন দেখা যায় ভাইয়া, আমাদের প্রত্যেকটা মোমেন্টে যে কোনো একটা বিন্দুতে কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে এ। তো আমরা F=ma জানি, যেদিকে ত্বরণ ওইদিকে বল কাজ করে। এই ত্বরণটা যেহেতু কেন্দ্রের দিকে, তাকে বলি কেন্দ্রমুখী ত্বরণ। যখন এটা বল, তাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রমুখী বল। এটাকে আমরা বলতেছি হচ্ছে কেন্দ্রমুখী বল।
এটাকে বলতেছি কেন্দ্রমুখী বল। এবার আসো, আমরা জানি কোনো একটা বস্তু যখন সুষম বৃত্তাকার পথে ঘুরে, তাহলে দেখো ভাইয়া আমাদের এই পয়েন্টটা চিন্তা করলে এই দিকে হচ্ছে আমার কেন্দ্রমুখী বল, এই পয়েন্টটা চিন্তা করলে এই দিকে কেন্দ্রমুখী বল, এই পয়েন্টটা চিন্তা করলে এই দিকে কেন্দ্রমুখী বল, এই পয়েন্টটা চিন্তা করলে এই দিকে কেন্দ্রমুখী বল। বস্তুটা মনে করো আমি ধরে নিচ্ছি এই দিকে রোটেট করতেছে। আমরা জানি হচ্ছে প্রত্যেকটা মুভমেন্টে সে কোন দিকে গমন করে, স্পর্শক বরাবর। তাহলে এই ক্ষেত্রে সে কেন্দ্রমুখী বল এইদিকে, কিন্তু তার সরণটা হয় এইদিকে, এখানে তার সরণটা এইদিকে, এখানে তার সরণটা এদিকে, এখানে তার সরণটা এদিকে, এখানে তার সরণটা এদিকে। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে সরণটা আমার স্পর্শক বরাবর। তাহলে বলো তো বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান কত? আনসার হচ্ছে 0। আনসার কত? 0। কেন? বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কৃত কাজ 0 হয়। বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কৃত কাজ 0 হয়। তাহলে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান কত? 0। একইভাবে আমরা যদি বলি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আমাদের সূর্যের চারদিকে ঘুরে, এটা কিন্তু বৃত্তাকার পথে ঘুরে আমরা ধরে নিই, কিন্তু আসলে এটা আমাদের বৃত্তাকার না, অন্যান্য পথে ঘুরতে পারে। তো আমি যদি সুষম বৃত্তাকার পথে ঘুরে, তাহলে সেক্ষেত্রে আমাদের পৃথিবীর কেন্দ্রমুখী বলের জন্য কৃতকাজ কত? সেক্ষেত্রেও 0। একইভাবে নিউক্লিয়াসের চারদিকে যে আমার ইলেকট্রন ঘুরে, সেক্ষেত্রে আমার কৃতকাজের মান 0 প্রত্যেকটা মোমেন্টে, কারণ আমাদের মধ্যবর্তী কোণ 90। এখানে বলও আছে, এখানে সরণও আছে, কিন্তু বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ওই কারণে কৃতকাজের মান হচ্ছে 0। এবার আসলে ছোটো ছোটো দুইটা ম্যাথ করাই আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি, মানে শুরুতে দুইটা ম্যাথ করাই। ওকে, ছোটো ছোটো দুইটা ম্যাথ করাবো। জানি আমি খুব ভালো করেই জানি যে এই দুইটা ম্যাথ তোমরা পারবা, তাও আমি ফর্মালিটিস মেনটেন করে করাচ্ছি আর কি। তো 2 নিউটন বল, তাহলে আমার কোয়েশ্চেনটা তোমরা আমার আগে তোমরা সলভ করে ফেলো। 2 নিউটন বল কোনো 2 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেল। 5 মিটার দূরে সরে গেল। 5 মিটার দূরে সরে গেল। বলো কাজের পরিমাণ নির্ণয় করো। কাজের পরিমাণ নির্ণয় করো। কাজের পরিমাণ কত? আশা করি সবাই পারবা। ভাই 2 নিউটন বল প্রয়োগ করতেছি, নির্দিষ্ট পরিমাণ বল মানে ধ্রুব বল। এফ এর মান হচ্ছে 2 নিউটন। এবার বলা হলো নির্দিষ্ট বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেল। এক কথায় আমি কোন একটা নির্দিষ্ট পরিমাণ এফ পরিমাণ বল কোন একটা বস্তুর উপর প্রয়োগ করলাম, সে আমাদের তার দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে সে আমাদের কত মিটার সরে গেল? 5 মিটার সরে গেল। দ্যাট মিনস এস এর মান হচ্ছে 5 মিটার, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কৃতকাজ ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ এস কস থিটা, এর মানে 2 × 5 × cos 60। আমাদের এখান থেকে বলা যায় 2 × 5 × cos 60 মান হচ্ছে হাফ, 2 2 কাটাকাটি, তাহলে 5 জুল হচ্ছে আমাদের আনসার। 1 নম্বর ম্যাথ শেষ। ওকে, মুছে ফেলতেছি। এটা তো 9 10এও করে আসছো আশা করি। এবার আরেকটা ম্যাথ, একটি কণার উপর। এই ধরনের ম্যাথ অনেকে, আমি যখন ভেক্টর পড়াইছি তখন আমাকে অনেকে পাগল বানাই ফেলছে, ভাই আমাদের এটা কেমনে করবো, এটা কেমনে করবো। সেই ম্যাথের আজকে আনসার পাবা।
যে একটি কণার উপর F vector equals to 12i minus 6j plus 4k নিউটন বল প্রয়োগ করলে কণাটির r vector equals to 4i plus 4j minus 2k মিটার সরণ হয়। দেখি তাড়াতাড়ি তোমরা করে ফেলো। বল কর্তৃক সম্পাদিত কৃতকাজের মান কত? তাড়াতাড়ি আনসার চাই। ওকে, তাহলে আমরা যেটা দেখতেছি ভাইয়া, এফ এর মান হচ্ছে এটা, ভেক্টর আকারে দেওয়া আছে, আর সেটাও ভেক্টর আকারে দেওয়া আছে। সো তোমার মান বের করার দরকার নেই, তারা ভেক্টর আকারে দেওয়াই আছে। তাহলে আমরা বলতে পারি কৃতকাজ মান হচ্ছে বল এফ ভেক্টর ডট সরণ ভেক্টর, বল ভেক্টর ইন্টু সরণ ভেক্টর ডট গুণন। এফ মানে কত? 12i minus 6j plus 4k, আর ডট আর হচ্ছে 4i প্লাস 4j মাইনাস 2k। ওকে, তাহলে দেখো এটার বলের একক তারা বলে দিয়েছে নিউটন, সরণের একক মিটার, আর নিউটন মিটার, এটা নিউটন এটা মিটার, এর মানে আমরা বুঝতে পারতেছি আনসারটা জুলে আসবে। সেটা লাস্ট লাইনে লিখবো। আমরা জানি ডট গুণন করার নিয়ম হচ্ছে আয়ের সহগ গুণ করব। তাহলে আমরা বলতে পারি 4 12 48 48 প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস 6 আর 6 4 4 6 24 প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8। তাহলে আমরা বলতে পারি এখান থেকে আমাদের 24 দুগুণ 48 তো 24, তাহলে আমাদের 24 থেকে 8 গেলে হচ্ছে আমাদের কত? 16 জুল, ঠিক না? হ্যাঁ 16 জুল মিলছে, 16 জুল, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা এটা লিখবো হচ্ছে 16 জুল। অবশ্যই যেটা বড় হাতে লিখবা, আমরা এককগুলো আমাদের জুলের ক্ষেত্রে যেটা আমরা বড় হাতে লিখি, না হয় এখানে কনফিউশন হয়ে যাবে। কারণ এই যে এখানে যে আমরা আয়ত একক ভেক্টর লিখতেছি যে এটা কিন্তু ছোট হাতের, সো যেটা আমাদের বড় হাতে দিবা এটা দ্বারা মিন করতেছে জুল। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। দেখা হবে নেক্সট ক্লাসে আমাদের আসল এপিসোড নিয়ে। এখনও আমরা তো মনে করো 9 10 টপিক্সে আছি, ইন্টারমিডিয়েট টপিক্সে আমরা আগামী ক্লাসে ঢুকবো। আজকে জাস্ট আমরা একটু ইন্ট্রোডাকশান দিলাম, যে আমাদের 9 10 জিনিসগুলো একটু ঝালাই করে নিলাম। এরপর আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমাদের জেনারেল ফরম্যাটে ফেরত যাব। আর তোমরা একটু কাজ করবা, সেটা হচ্ছে এর আগে আমি গতিবিদ্যায় তোমাদের ক্যালকুলাসের যে ক্লাসগুলো নিয়েছিলাম, মানে ইন্টিগ্রেশনের, সেই ইন্টিগ্রেশনের ক্লাস যদি কারো দেখা না থাকে তাহলে তোমরা দেখে নিবা। আর যদি আমাদের কারো দেখা থাকে তোমরা একটু নোট খাতা থেকে সেই অংশটা একটু রিডিং পড়ে আসবা বা বুঝে আসবা। আমরা নেক্সট ক্লাসে আমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করতে হবে, যার কারণে লাগবে। সো আজকের ক্লাসে হচ্ছে তোমার কিছু না জানলেও চলতো, শুধুমাত্র ভেক্টরের কনসেপ্ট জানলে হয়ে গেছে, কিন্তু নেক্সট ক্লাস থেকে ইন্টিগ্রেশনও জানতে হবে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।